আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি এখনকার এই আলোচনায়। পৃথিবীর ইতিহাসে যখনই কোনো রাষ্ট্রের পট পরিবর্তন হয়, যখনই ক্ষমতার পালাবদল ঘটে, তখন সবচেয়ে বড় পরীক্ষাটা কিন্তু আসে ওই রাষ্ট্রের বিচার ব্যবস্থার উপর। আমরা যদি একটু ইতিহাসের দিকে তাকাই, সেই রোমান সাম্রাজ্য থেকে শুরু করে ফরাসি বিপ্লব কিংবা আমাদের এই উপমহাদেশের মুঘল সাম্রাজ্যের পতন, প্রতিটি ঘটনার নেপথ্যে কিন্তু একটি বড় কারণ ছিল আইনের শাসনের অভাব অথবা বিচারহীনতার একটি বড় সংস্কৃতি। সুপ্রিয় দর্শক, বিখ্যাত গ্রিক দার্শনিক প্লেটো তার দ্য রিপাবলিক গ্রন্থে ন্যায়ের যে সংজ্ঞা দিয়েছেন, সেখানে কিন্তু তিনি স্পষ্ট করে বলেছেন রাষ্ট্রের মূল ভিত্তি হলো ন্যায় বিচার। যখনই কোনো রাষ্ট্র তার নাগরিকদের এই ন্যায় বিচার থেকে বঞ্চিত করে, তখন সেই রাষ্ট্রের পতন কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। আজকে 2026 সালের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিচার বিভাগের যে টানাপোড়েন আমরা দেখতে পাচ্ছি, তা নিয়ে কথা বলতে গেলে ইতিহাসের এই অমোঘ নিয়মগুলোই কিন্তু বারবার আমাদের সকলের সামনে এসে হাজির হয়ে যায়। দেখুন সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই খুবই গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন যে বর্তমান বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নানাবিধ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। অর্থনীতি, প্রশাসন, আইন শৃঙ্খলা সব মিলিয়ে এক ধরনের ত্রাহি অবস্থা। কিন্তু এর ভেতরে সবচেয়ে বড় এবং অদৃশ্য যে সংকটটি এই সরকারকে প্রতিনিয়ত কুরে কুরে খাচ্ছে, তা হলো আন্তর্জাতিক মহলের চাপ। আর এই চাপের কেন্দ্রবিন্দুতে রয়েছে আমাদের বিচার বিভাগ। আন্তর্জাতিক সম্প্রদায় কিন্তু অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট স্বাধীনভাবে বর্তমান সময়ে বা এই সরকারের আমলে কাজ করতে পারছে কিনা। আপনারা একটু মনে করে দেখুন, এর আগে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তাদের বিদায়ের অন্যতম একটি বড় কারণ কিন্তু ছিল এই বিচার বিভাগের উপর দৃশ্যমান বা অদৃশ্য হস্তক্ষেপের অভিযোগ। সেই সময় আমরা দেখেছি কিভাবে একের পর এক রাজনৈতিক নেতাকর্মীদের একটি মামলায় জামিন পাওয়ার পর অত্যন্ত সুপরিকল্পিতভাবে, যাকে ইংরেজিতে বলে মেটিকুলাসলি, আরেকটি নতুন মামলায় শোন অ্যারেস্ট বা গ্রেফতার দেখানো হতো। সে সময়কার আইন উপদেষ্টার বক্তব্য কিন্তু মানুষকে ব্যাপকভাবে হতাশ করেছিল। এখন প্রশ্ন হলো, একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আসা বর্তমান বিএনপি সরকারও কি ঠিক সেই একই ভুলের পুনরাবৃত্তি বর্তমান সময় করতে যাচ্ছে? যদি তাই হয়, তবে আন্তর্জাতিক মহল কিন্তু এই সরকারের বৈধতা এবং সদিচ্ছা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের চেয়েও জোরালো প্রশ্ন তুলবে। আর এমনিতেই নানা সংকটে জর্জরিত একটি সরকারের পক্ষে এই আন্তর্জাতিক প্রেসারের সামনে দাঁড়ানো বা সেটি সামলানো, আমি মনে করি বড্ড কঠিন একটি বিষয় হয়ে দাঁড়াবে। এর একটি জ্বলন্ত উদাহরণ কিন্তু আমরা সম্প্রতি দেখেছি নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর ক্ষেত্রে। আপনারা যারা রাজনৈতিক খবরাখবর রাখেন, তারা জানেন যে আইভী কিন্তু আওয়ামী লীগের সেই মুষ্টিমেয় কয়েকজন নেতার মধ্যে একজন, যার একটি পরিচ্ছন্ন বা ক্লিন ইমেজ রয়েছে। দলমত নির্বিশেষে সাধারণ মানুষের কাছে তার যে গ্রহণযোগ্যতা, তার প্রমাণ কিন্তু আমরা 5ই আগস্টের পট পরিবর্তনের পরবর্তীতেই দেখেছি। সে সময় যখন সারা দেশে অনেক নেতার বাড়িতে হামলা হচ্ছিল, আইভী কিন্তু তার নিজের বাসাতেই সে সময় অবস্থান করছিলেন। এবং নারায়ণগঞ্জের সাধারণ মানুষ, যারা হয়তো আওয়ামী লীগের রাজনীতির চরম বিরোধী, তারাও কিন্তু আইভীকে একটি ফুলের টুকা পর্যন্ত দেয়নি। এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো জনগণ তার কাজের মূল্যায়ন করেছে, অথচ এই মানুষটিকে নিয়ে প্রশাসন বা পুলিশের অতি উৎসাহী একটি অংশ যে ধরনের খেলা খেলল, তা আমি মনে করি সত্যি কিন্তু বেশ
দুর্ভাগ্যজনক। অবশ্য সেই সময়কার প্রেক্ষাপটটাই ছিল এরকম। দেখুন, আদালতের নথিপত্র এবং সাম্প্রতিক ঘটনাবলী বিশ্লেষণ করলে আমরা কিন্তু দেখতে পাই 2024 সালের জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আদমজীতে মিনারুল ইসলাম নামের এক নিরীহ পোশাক শ্রমিক নিহতের ঘটনার দায়ের করা একটি মামলায় আবিকে 12 নম্বর আসামি করা হয়। তিনি যখন এই মামলাসহ প্রায় 10টি মামলায় হাইকোর্ট থেকে আইনি লড়াই করে জামিন পেলেন, ঠিক তখনই কিন্তু তাকে সম্পূর্ণ নতুন আরো 2টি মামলায় সোনেরেস্ট দেখানো হলো। এই যে একজন নাগরিকের আইনি অধিকারকে পাশ কাটিয়ে তাকে দিনের পর দিন আটকে রাখার অপচেষ্টা, এটি কিন্তু একটি স্বাধীন দেশের যে সুস্থ রাজনীতি রয়েছে সেই সুস্থ রাজনৈতিক সংস্কৃতির পরিচায়ক কোনোভাবেই হতে পারে না। ঠিক এই জায়গাতেই আমাদের দেশের উচ্চ আদালত, বিশেষ করে হাইকোর্ট, তাদের ঐতিহাসিক যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করেছেন। বিচারপতি রাজিকাল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ সব প্রণোদিত হয়ে এই বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন। আদালত কিন্তু সরাসরি সরকারের কাছে জানতে চেয়েছেন কেন এই বারবার সুনেরেস্ট দেখানোকে অবৈধ ঘোষণা করা হবে না। একই সাথে তাকে নতুন কোনো মামলায় হয়রানি বা গ্রেফতার না করার যে কঠোর নির্দেশ হাইকোর্ট দিয়েছেন তা কিন্তু শুধু আইবির জন্য একটি রায় নয়, এটি মূলত পুরো বিচার ব্যবস্থার ঘুরে দাঁড়ানোর একটি ইঙ্গিত। হাইকোর্ট যেন সরকারকে এক প্রকার সতর্ক করে দিলেন যে আইনের অপপ্রয়োগ বর্তমান সময়ে আর চলতে দেওয়া যায় না। দর্শক, এখন আপনারা হয়তো ভাবতে পারেন আইবির এই ঘটনার সাথে বর্তমান সরকারের বড় রাজনৈতিক সংকটের আসলে কি সম্পর্ক। সম্পর্কটা কিন্তু অত্যন্ত গভীর। আপনারা একটু তলিয়ে ভাবুন, এই মুহূর্তে দেশের আপামর জনতা এবং বর্তমান সরকারের সবচেয়ে বড় রাজনৈতিক এজেন্ডা আসলে কোনটি? সেটি হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনা এবং তার বিচার নিশ্চিত করা। এর পাশাপাশি বর্তমান সময়ে যেভাবে দেশ পরিচালিত হচ্ছে এই বিষয়টি কিন্তু জনগণ কোনোভাবেই চায় না। সরকার নানামুখী সংকটের মধ্যে রয়েছে, জনগণ হতাশ। এমত অবস্থায় যদি বিচার বিভাগে শেখ হাসিনা প্রসঙ্গে, আওয়ামী লীগ প্রসঙ্গে কিংবা এই যে সোনেরেস্ট বৈধ অবৈধ, অর্থাৎ মোট কথায় আমি যদি বলি বিচার বিভাগের যে স্বাধীনতা সেটি যদি নিশ্চিত না হয়, তাহলে এই জনগণ একদিকে যেমন হতাশার মধ্যে ভুগছে, আবার অপরদিকে যদি এই বিচারিক ব্যবস্থা নিয়েও সরকার কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ না করে বা বিচারিক ব্যবস্থাটাকে জনগণের কাছে এমনভাবে তুলে ধরে যেন জনগণ এই বিচারিক ব্যবস্থা থেকে সম্পূর্ণভাবে আস্থা ফিরিয়ে আনে, তখন কিন্তু এটি জনগণের আরেকটি বড় ক্ষোভের কারণ হয়ে দাঁড়াবে, যেটি একটি সরকারের জন্য কখনোই কিন্তু মঙ্গলজনক হতে পারে না। দর্শক, এই যে সরকার বা এক শ্রেণীর জনগণ চাচ্ছেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে, কিন্তু এই কাজটি কি এতই সহজ? আপনারা কি মনে করেন ভারত এমনি এমনি তাকে বাংলাদেশের হাতে তুলে দেবে? কূটনীতি এবং আন্তর্জাতিক আইনের মারপ্যাচ কিন্তু এত সরল নয়। দেখুন, ভারত শুরু থেকেই একটি অজুহাত খুঁজছে, আর সেই অজুহাতটি কি? সেই অজুহাতটি হলো বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা। দেখুন দর্শক, ভারত এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো খুব ভালো করেই জানে যে শেখ হাসিনাকে যদি এমন একটি দেশে ফেরত পাঠানো হয় যেখানে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন নয়, যেখানে একজন ক্লিন ইমেজের নারী নেতাকে জামিন পাওয়ার পরও বারবার আটকে রাখা হয়, সেখানে শেখ হাসিনা কোনোভাবেই ন্যায় বিচার পাবেন না। ভারত কিন্তু আন্তর্জাতিক ফোরামে এই বিষয়টিকেই তাদের তুরুপের তাস হিসাবে ব্যবহার করবে। এবং তারা কি বলবে? তারা বলবে, দেখুন, বাংলাদেশের বিচার ব্যবস্থায় এখন রাজনৈতিক প্রতিহিংসার চর্চা চলছে, হাইকোর্টকে স্বাধীনভাবে কাজ করতেও দেয়া হচ্ছে না, সেখানে
নিম্ন আদালতের অবস্থা তো আরো বেশি শোচনীয়। সুতরাং এমন একটি প্রশ্নবিদ্ধ বিচারক কাঠামোর হাতে আমরা অর্থাৎ ভারত কোনোভাবেই আমাদের আশ্রিত অতিথি শেখ হাসিনাকে কোনোভাবেই তুলে দিতে পারি না। এবার আপনারা একটু ভেবে দেখুন, যদি ভারত এই যুক্তিটি আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে দাঁড় করায় যেভাবে অন্তর্বর্তীকালীন সরকারের সময় দাঁড় করেছিল, তবে বাংলাদেশ সরকারের কাছে তার কি জবাব থাকবে? পশ্চিমা বিশ্ব যারা মানবাধিকার এবং আইনের শাসন নিয়ে অত্যন্ত সোচ্চার কথা বলে, তারা কিন্তু ভারতের এই যুক্তির পক্ষেই অবস্থান নেবে। ফলে বর্তমান সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনার যে প্রতিশ্রুতি জনগণকে দিয়েছে তা কিন্তু চরমভাবে হোঁচট খাবে। আর শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে না পারার যে ব্যর্থতা, তা সাধারণ জনগণের মনে এই সরকারের প্রতি আরো একটি তীব্র নেতিবাচক যে ধারণা, সেই নেতিবাচক ধারণার জন্ম দেবে। এমনিতেই দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা নিয়ে মানুষের মধ্যে এক ধরনের চাপা ক্ষোভ কিন্তু রয়েছে। তার উপর যদি বিচারের এই জায়গাটিতে সরকার হোঁচট খায়, তবে জনগণের সেই ক্ষোভের বিস্ফোরণ সামলানো আমি মনে করি সরকারের জন্য কিন্তু অনেকটাই অসম্ভব হয়ে পড়বে। তাই এই মুহূর্তে বর্তমান সরকারের জন্য সবচেয়ে বড় রাজনৈতিক প্রজ্ঞা বা পলিটিক্যাল উইজডম হবে বিচার বিভাগকে, বিশেষ করে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টকে তার নিজস্ব গতিতে সম্পূর্ণ স্বাধীনভাবে চলতে দেয়া, বিচারকদের উপর থেকে সব ধরনের দৃশ্যমান এবং অদৃশ্য প্রশাসনিক চাপ প্রত্যাহার করা। সেলিনা হায়াৎ আইভীর মামলায় হাইকোর্ট যে রুল জারি করেছেন, এটিকে সরকারের বিরুদ্ধে না ভেবে বরং নিজেদের শুদ্ধ করার একটি সুযোগ হিসাবে দেখা উচিত। পুলিশ বা প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা যে তৃতীয় পক্ষ, যারা অতীত সরকারের মতো এই সরকারকেও বিতর্কিত করার জন্য অতি উৎসাহী হয়ে একের পর এক হয়রানিমূলক মামলা দিচ্ছে, আমি মনে করি তাদের লাগাম টেনে ধরা এখন এই সরকারের সময়ের দাবি। দেখুন সুপ্রিয় দর্শক, ইতিহাসের পাতা উল্টালে আমরা কিন্তু দেখি ম্যান্ডেলা যখন দক্ষিণ আফ্রিকার ক্ষমতায় এলেন, তিনি কিন্তু তার শ্বেতাঙ্গ বিরোধীদের উপর প্রতিশোধ নেননি। তিনি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করে আইনের শক্ত শাসন প্রতিষ্ঠা করেছিলেন। আজকে বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে বর্তমান সরকারকেও ঠিক সেই ধরনের রাষ্ট্রনায়কোচিত ভূমিকা পালন করতে হবে। প্রতিহিংসা নয়, বরং ন্যায় বিচারের মাধ্যমেই কেবল একটি টেকসই সমাজ গঠন করা সম্ভব। যদি বিএনপি সরকার বিচার বিভাগকে এই স্বাধীনতাটুকু নিশ্চিত করতে পারে, তবে আন্তর্জাতিক বিশ্ব যেমন তাদের সমর্থন যোগাবে, তেমনি শেখ হাসিনাকে ফিরিয়ে আনার আইনি এবং কূটনৈতিক পথটিও কিন্তু আমি মনে করি অনেক বেশি সুগম হয়ে যাবে। অন্যথায় আইনের শাসন ভুলুণ্ঠিত হওয়ার যে দায়ভার, তা কিন্তু শুধু এই সরকারকেই নয়, আমি মনে করি পুরো জাতিকেই একটি দীর্ঘস্থায়ী অন্ধকারের দিকে ঠেলে দেবে। জনগণের কাছে এই সরকারের যে ম্যান্ডেট, তা রক্ষা করার একমাত্র পথ হলো একটি স্বাধীন, নিরপেক্ষ এবং শক্তিশালী বিচার ব্যবস্থা নিশ্চিত করা। আশা করি নীতি নির্ধারকরা এই দেয়ালের লিখনটি পড়তে পারবেন, কারণ এর আগে অন্তর্বর্তীকালীন সরকার যখন শেখ হাসিনার বিচার প্রসঙ্গে, এমনকি শেখ হাসিনার রায় প্রসঙ্গে নানা ধরনের বিষয়বস্তু সামনে এনেছিল, ফাঁসির রায় যখন হয়েছিল, তখন কিন্তু আন্তর্জাতিক মহল থেকে কোনো পজিটিভ ফিডব্যাক অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু পায়নি। জাতিসংঘ থেকে শুরু করে পশ্চিমা বিশ্বের প্রত্যেকটি মানবাধিকার সংস্থা কিন্তু এই রায়ের তীব্র বিরোধিতা করেছিল এবং এই বিচারিক প্রক্রিয়াটাকে অত্যন্ত বিতর্কিত বলে দাবি করেছিল। যার কারণে আমরা কিন্তু লক্ষ্য করেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের যে বিচার, সেটি এক প্রকার হাস্যকর বিচার হিসেবে কিন্তু পরিচিতি লাভ করেছিল। সেটা যেমন বাংলাদেশের অভ্যন্তরে, ঠিক একইভাবে আন্তর্জাতিক মহলগুলোতে। যার কারণে শত চেষ্টা করে, শত লবিং তদবির করেও কিন্তু সেই সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং তার বিচার কার্যকর করা কিন্তু সম্ভব হয়নি। এখন বর্তমান সরকার যদি তাদের
এই বিচার বিভাগের যে স্বাধীনতা সেটি যদি সম্পূর্ণভাবে দৃশ্যত এবং অদৃশ্যত যা নিয়ন্ত্রণ রয়েছে সেটি বাইরে রেখে স্বাধীন করতে না পারে বা দেখাতে না পারে যে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন রয়েছে, তাহলে এই সরকারের ক্ষেত্রেও কিন্তু বিতর্ক ওঠা, প্রশ্ন ওঠা অস্বাভাবিক কোনো বিষয় নয়। এবং একদিকে যেমন নানাবিধ সংকট, অন্যদিকে দেশের আইন এবং বিচার বিভাগ নিয়ে আন্তর্জাতিক মহল এবং অভ্যন্তরীণভাবে বিতর্কের সৃষ্টি, এটি কিন্তু কোনোভাবেই জনগণের খুব যেটি রয়েছে সেটিকে আটকে রাখতে পারবে না, বরঞ্চ জনগণের ক্ষোভকে আরো বাড়িয়ে দেবে। এবং একটি দেশের সব থেকে বড় যে চালিকা শক্তি সেটি হচ্ছে জনগণ। আর জনগণ যখন একের পর এক বিতর্কিত এবং প্রশ্ন ওঠা বিষয় নিয়ে চিন্তা করা শুরু করে, ভাবা শুরু করে, তখন সেই সরকারের ভিত কিন্তু নড়বড় হয়ে যায়। তাই আমি এতক্ষণ যেভাবে বললাম যে নীতি নির্ধারকদের উচিত এই বিচার বিভাগকে স্বাধীন করার জন্য, বিচারিক প্রক্রিয়াকে স্বাধীন করার জন্য যা যা করা প্রয়োজন তা করেন, ঠিক এই কাজটি যেন বর্তমান সরকার তাদের টিকে থাকার জন্য অত্যন্ত দ্রুততার সাথে করতে সক্ষম হন। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমি কিন্তু সম্পূর্ণভাবে নিরপেক্ষভাবে আমাদের দেশের বিচার ব্যবস্থা নিয়ে কথা বলেছি। এখানে আমি কোনো রাজনৈতিক দলের পক্ষে কথা বলিনি, কিংবা আমাদের বিচার বিভাগকেও কটাক্ষ করিনি বা অসম্মান করিনি। আইনের প্রতি এবং আমাদের বিচার বিভাগের প্রতি আমি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। তবে আমি চাই আমাদের এই বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন থাকুক এবং এই বিচার বিভাগ যেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সক্ষম হোক, যাতে করে আমাদের দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক মহলে উজ্জ্বল থাকে। বর্তমান যে সরকারি দেশ চালাচ্ছে সেই সরকারের ভাবমূর্তি, সেই সরকারের সম্মান যেন আন্তর্জাতিক মহলে আমাদের এবং আমাদের দেশের অভ্যন্তরে যারা জনগণ রয়েছেন তাদের কাছে উজ্জ্বল থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে, সেটা পক্ষে হোক বিপক্ষে হোক, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই সেই প্রশ্নটি করবেন, কারণ আপনাদের প্রশ্ন, আপনাদের মন্তব্য থেকে আমি শিক্ষা অর্জন করি। আল্লাহ হাফেজ।